শহরে কিংবা গ্রামে জলদুর্ভোগের নানা চিত্র বৃত্তাকারে আমাদের নাগরিক জীবনে যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি করছে। সেসব জলদুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরবে বৃত্ত, আর সাথে থাকছি আমি রিধিমা। দখলে দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে ধামরাইয়ের গাজীখালী ও বংশী নদী। শিল্প কারখানা বিষাক্ত বর্জ্যে কুচকুচে কালো হয়ে দুর্গন্ধ ছাড়ছে নদীর পানি, বিলুপ্ত হচ্ছে জীববৈচিত্র্য, এমনকি নদী দিয়ে মানুষের জীবনে হয়ে উঠেছে দুর্বিষহ। ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি খেয়াঘাট, বেড়ি ব্রিজ, নওগাঁও ও বারবাড়িয়া এলাকায় গিয়ে দেখা যায় গাজীখালী নদীর দূষণ ও দখলের ভয়াবহ চিত্র। কোথাও কালো পানিতে ভাসছে পলিথিন ও শিল্প বর্জ্য, আবার কোথাও নদীতীর দখল করে গড়ে উঠেছে স্থায়ী স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, নদী তীরবর্তী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য মিশে নদীর পানি বিষাক্ত হয়ে গেছে। থেকে যে আবর্জনাটা ছাড়ে, এটা দুর্গন্ধ, আর যত ময়লা এখানে ছাড়ে। সবাই এই পানি ব্যবহার করতো, কিন্তু এই যে কলকারখানার বজ্র আসাতে পানি এখন নষ্ট হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। দূষণের কারণে বংশী নদীতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে। অনেক শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধনাগার ইটিপি থাকলেও তা নিয়মিত চালু রাখা হচ্ছে না। একসময় মৎস্য সম্পদের ভাণ্ডার হিসেবে পরিচিত নদীগুলো এখন প্রায় মাছ শূন্য। জেলে পরিবারগুলো পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। নদীর পানি গৃহস্থালী কাজে ব্যবহার করতে গিয়ে বহু মানুষ চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই পানির কারণে আমরা বাসায় থাকতে পারি না, বাচ্চা পোলাপানিদের অসুবিধা হয়। নতুন সরকার আমার একটা দাবি, এই নদীটা উদ্যোগ নেওয়া হোক, পরিষ্কার করা হোক। দূষণের পাশাপাশি অবৈধ দখলে সংকুচিত হচ্ছে নদী প্রশস্ততা। কয়েকটি কারখানা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কতামূলক চিঠি দিয়েই দায় সেরেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই অভিযোগের সত্যতা প্রমাণে আমরা পরিবেশ অধিদপ্তরকে বলেছি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে পানি নিয়ে পানির জন্য টেস্ট করা হয়, ল্যাব টেস্ট করা হয় যে অভিযোগটা সত্য কি মিথ্যা। কোনো প্রতিষ্ঠান ইটিপিতে পানি শোধন ছাড়া কোনো পানি তার ফ্যাক্টরি বাইরে দিতে পারবে না। শুধু গাজীখালী নয়, বংশী ও মরাখালী নদীও দখল দূষণে হারাচ্ছে অস্তিত্ব। ফরিদপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে জড়ো হচ্ছে নতুন নতুন রোগী, তবে হাসপাতালে নেই পর্যাপ্ত এনআইসিইউ সুবিধা। ফলে আক্রান্ত শিশুদেরকে পাঠানো হচ্ছে ঢাকায়, আবার এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। 5 জেলার মানুষের চিকিৎসার ভরসাস্থল ফরিদপুরের এই হাসপাতাল। হাম রোগে বর্তমানে ভর্তি 69 জন শিশু চিকিৎসা নিচ্ছে। হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 21 জন, যার মধ্যে ফরিদপুরে 7 জন। গুরুতর অবস্থায় থাকা এসব হাম আক্রান্ত শিশুদের জন্য নেই এনআইসিইউ সুবিধা। ফলে শ্বাসকষ্ট সহ জটিলতায় পড়া শিশুদের পাঠানো হচ্ছে ঢাকায়। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। কালকেতে হাম ধরা পড়ে হামে চিকিৎসা দিছে, তারপরে বাচ্চা অসুস্থ হয়ে গেছে। অক্সিজেন চলতেছে আজ 5-6 দিন, এক মাস শুক্রবার থেকে এখন পর্যন্ত অক্সিজেনে চলতেছে। রোগের এই ভয়াবহতার সুযোগ নিয়ে হাসপাতাল জুড়ে পাল্লা দিয়ে বাড়ছে দালাল ও সিন্ডিকেটের প্রতিযোগিতা। টাকা ছাড়া মিলছে না মেডিকেল সার্টিফিকেট কিংবা জরুরি গ্যাস সিলিন্ডার। সরকারি হাসপাতালে প্রতি সিলিন্ডার নিতে রোগীদের গুনতে হচ্ছে 100 থেকে 300 টাকা। টাকা না দিলে রোগীদের সাথে দুর্ব্যবহার এবং চিকিৎসা সেবা ব্যাহত করার অভিযোগও উঠেছে আয়া ও বহিরাগত দালাল চক্রের বিরুদ্ধে। অক্সিজেন পাইপ সাপ্লাই হয়, অনেক সময় দেখা যায় রোগী লাইনে সাথে পারে না, রোগী অসুস্থ, ইমার্জেন্সিভাবে অক্সিজেনটা দেওয়া লাগে। এনআইসিইউ না থাকায় জটিল রোগী ঢাকায় পাঠানো হয় বলে জানান চিকিৎসক। আইসিইউ আছে, কিন্তু বাচ্চাদের জন্য যে আইসিইউ সেটাতে বলে এনআইসিইউ, ঠিক আছে, নিউনেটাল আইসিইউ, মানে ওইটা হলো আমাদের ফরিদপুরে নাই, ঠিক আছে। ওই ধরনের যেগুলো একটু জটিলতা এড়াইজ করে ওইগুলোকে ঢাকায় রেফার করা হয়। হাম শুধু একটি সাধারণ রোগ নয়, সময় মতো ও সঠিক চিকিৎসা না পেলে এটি হতে পারে প্রাণঘাতী। ফরিদপুরের মতো একটি গুরুত্বপূর্ণ জেলা হাসপাতালে শিশুদের জন্য ন্যূনতম বিশেষায়িত চিকিৎসা সুবিধা না থাকা অত্যন্ত উদ্বেগের। প্রশ্ন উঠছে, এমন সংকটকালে তবে কোথায় যাবে এই অঞ্চলের অসহায় শিশুরা? হাসপাতালে শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন 96% শিশু শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। এমনই তথ্য উঠে এসেছে রামেক হাসপাতালে পিআইসিইউতে চালিত সাম্প্রতিক এক গবেষণায়। বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি কোনো উদ্যোগ না নেওয়া হয় তবে সামনে আরও বড় স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে।
রামেক হাসপাতালের পিআইসিউতে এক গবেষণায় দেখা যায় প্রায় ৯৬% শিশুদের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাস ধরে রামেক হাসপাতালের পিআইসিউতে পরিচালিত গবেষণায় এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বাচ্চা তাদের কেন বাচ্চাগুলো এত মারা যাচ্ছে, বিশেষ করে হামের ক্ষেত্রে তো বলা যায় যে মারা গেল অনেক বাচ্চা। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেল যে বাচ্চাগুলোর কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, প্রতিরোধ দিয়ে হয়ে গেছে। মাত্র 4 মাসের একটা গবেষণা, আরও বড় ধরনের আর গবেষণা করতে পারলে হয়তো আরও ভালো চিত্র পাওয়া যাবে। এর ফলে যে রোগ সারতে সময় লাগতো 6 দিন, তা এখন দ্বিগুণ সময়েও সারছে না। আশঙ্কা করা হচ্ছে দ্রুতই কার্যকারিতা হারাতে পারে কলিস্টেনিও। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের। কারণ হচ্ছে যত বাচ্চাদের ক্ষেত্রে, যেটা ছোট বাচ্চা তার তো জন্ম নিচ্ছে, সে এখনও আমাদের পরিবেশের সাথে ওরকম করে যে কারণগুলো আমরা বলি রেজিস্ট্যান্স হয়ে যায়, তার অন্যতম কারণ হচ্ছে সেখান থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া, যে কোনো প্রয়োজন অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়া। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন, নির্ধারিত কোর্স সম্পূর্ণ না করা এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে তৈরি হচ্ছে এমন সংকট। অ্যান্টিবায়োটিকের যথাযথ ডোজ যখন বাচ্চাদের বা বয়স্কদের বা যে কোনো রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে না, পরবর্তীতে তাদের মধ্যে মারাত্মক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এর ফলে দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চার যখন জন্ম হচ্ছে, জন্মের পর থেকেই আমরা তার রক্ত পরীক্ষা করে দেখতে পাচ্ছি তার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি। এটি মারাত্মক একটি স্বাস্থ্য ঝুঁকি এবং এক পর্যায়ে এমন একটি অবস্থা তৈরি হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিকই ওই বাচ্চার বা ওই রোগীর জন্য কাজ করছে না। শিশুদের জীবন রক্ষায় যখন অ্যান্টিবায়োটিক সবচেয়ে বড় অস্ত্র, তখন সেই অস্ত্রই ধীরে ধীরে হারাচ্ছে তার কার্যকারিতা। তাই এখনই সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজশাহীর তানোরে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা দাবি করছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারা কাজ করছে ঠিকাদার। এই অনিয়ম দেখেও না দেখার ভান করছেন উপজেলা প্রকৌশল অফিস। তানোর উপজেলার কাশেমবাজার থেকে চান্দুরিয়া পর্যন্ত 8 কিলোমিটার দীর্ঘ সড়ক সংস্কারের কাজ করছে সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় 12 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 50%। সংস্কার কাজ শুরুর পর থেকেই প্রকল্পটি নিয়ে অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, বিটুমিন, ইট ও খোয়া সবই নিম্নমানের, আবার বালুর পরিবর্তেও ব্যবহার করা হচ্ছে মাটি। খোয়াটা দিচ্ছে, খোয়াটা একবার 3 নাম্বার খোয়া রাস্তা থেকে তুলে রাস্তাতে আবার দিচ্ছে। আপনার পুরাতন পিস দিচ্ছে, আপনার পিস তো দিচ্ছে না, পুরো মোবাইল দিচ্ছে, কেরোসিন তেল দিচ্ছে। 2 দিন পর রাস্তা দেবে যায়, আর রাস্তা যেভাবে করা দরকার সেভাবে মানসম্মত হচ্ছে না। খোয়া গেলের মান নর্মাল। এ নিয়ে কথা বলতে রাজি হননি ঠিকাদার বা ঠিকাদারের কোনো প্রতিনিধি। ঠিকাদারের এমন অনৈতিক কাজে উপজেলা প্রকৌশল অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ থাকারও অভিযোগ রয়েছে। দিনের আসে দেখি চলে যায়, কার সাথে দেখা হয় না, একা একাই চলে যায়, ওরাই টাকা খায়, ওরাই আপনার যে করা সে হয়ে যায়। 6 মাস যায়, হাইস্ট 6 মাস। গর্ত পটিং উঠে যায়, এমনি ব্রেক মারলে উঠে যায়। এবার ঠিক করছে, আবার 1 বছর না যেতে ভাঙে শেষ হয়ে যায়। দেশের কাজ তো হয়তো কমা করলে উন্নয়ন হবে না জীবনেও। এই রাস্তাটা আজ করে যাবে 1.5 বছর ঠিক পেলে রাস্তাটা। এ বিষয়ে বক্তব্য নিতে গেলে গ্রিন টিভির প্রতিবেদককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়েও শেষ পর্যন্ত মুখ খোলেননি নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম। সড়ক সংস্কারের নামে সরকারি অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শীর্ষ মহলের হস্তক্ষেপ চেয়েছেন তানোর উপজেলাবাসী। এই পর্যায়ে নিতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে জানাবো, সাভার পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণের কাজে 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার খবর। ফিরে এলাম জনদুর্ভোগের বৃত্তে। সাভার পৌরসভার জামসিং এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত একটি রাস্তা ড্রেন নির্মাণের কাজ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ড্রেন নির্মাণের কাজের নাম করে স্থানীয় বাসিন্দাদের থেকে 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সাভার পৌরসভার জামসিং এলাকা, বিশ্বব্যাংকের অর্থায়নে এখানে নির্মাণ করা হচ্ছে নতুন রাস্তা ও ড্রেন।
কিন্তু স্থানীয়দের অভিযোগ, সরকারি ও বিদেশি অর্থায়নের প্রকল্প হওয়া সত্ত্বেও ড্রেনের সংযোগ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, মসজিদের মাইকে বলা হয় ড্রেনের সুবিধা পেতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে বাড়ি প্রতি তোলা হয় 10 থেকে 30,000 টাকা পর্যন্ত। সব মিলিয়ে স্থানীয়দের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 10 লাখ টাকা। আমার এলাকার লোকজন ড্রেনের উদ্যোগ নিছে, টাকা চাইছে 30,000 টাকা করে চাইছে, আমি 25,000 টাকা দিচ্ছি। রাস্তার ড্রেন হবে, এটা নিজস্ব কিছু খরচ লাগবে, এই জন্য আমার কাছ থেকে নিচ্ছে। কাজটা পুরসভা করে দিতেছে, সরকারি অর্থায়নে হচ্ছে। অর্থায়নে আমাদের কাছ থেকে কেন নিচ্ছে আমরা বলতে পারি না। আমরা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি যে ওনাদের সাথে বসবো এবং জবাবদিহিতা নিব যে টাকা কোথায় দিলেন। এটা কি কমিটি করেছে? কি কমিটি? এটা মসজিদ থেকে অর্থ উত্তোলন বাবদ কমিটি করা হয়েছে। এদিকে বিশ্বব্যাংকের শতভাগ অর্থায়নের এই প্রকল্পের বিষয়টি জানাজানি হতেই পাল্টে গেছে দৃশ্যপট। টাকা তোলার বিষয়ে অভিযুক্ত স্থানীয় হাসান প্রিন্স ও জসিমউদ্দিন ক্যামেরার সামনে কোনো সদ উত্তর দেয়নি। আমাদের অর্থ দিয়ে আমরা নিজেরা ড্রেনটা করতে চাই, কারণ ড্রেনটা ছাড়া আমাদের কোনো গতি নাই। আনুমানিক 10 লাখ টাকার মতো উঠছে। যদি আপনারা এই ফান্ড ড্রেন সহ রাস্তা নিতে হয় তাহলে অনেক দেরি হবে, তাহলে আমরা এটা বাতিল করে দিই। তখন চিন্তা করলাম রাস্তা যেহেতু হয় না, রাস্তা হইতেছে, তাহলে ড্রেনের জন্য রাস্তা কেন বাতিল হবে। তখন বললাম যে স্যার আপনি করেন, আপনি রাস্তা শুরু করেন, কিন্তু ড্রেনটা যদি আমরা আমাদের পাশ থেকে আবার আরেকজন ভদ্রলোক সে বলছে তাহলে স্যার আমরা ড্রেনটা যদি আমাদের নিজেদের অর্থায়নে করি সেক্ষেত্রে কি স্যার আমাদের একটু সহযোগিতা আপনি করবেন। ওয়েলকাম ওয়েলকাম সে বলছে আবু বকর স্যার। সাভার পৌরসভা বলছে এই ঘটনাকে প্রতারণা ও আইনগত অপরাধ হিসেবে দেখছে পৌর কর্তৃপক্ষ। এর সাথে পৌরসভার কোনো কর্মকর্তা জড়িত নয় বলেও স্পষ্ট করেছেন তিনি। এখানে যেহেতু পুরো টাকাটাই বিশ্বব্যাংক দিচ্ছে, সুতরাং এখানে ব্যক্তিগত পর্যায়ে কারো কাছ থেকে টাকা তুলে যদি কেউ কোনো চক্র এটা করে থাকে, এটা অবশ্যই সঠিক করে নাই, এটা এবং হওয়া উচিত না, এটা তারা করতেও পারে না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এই দুটি কাজকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী মহল তারা এলাকার সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। আমরা এটা নিয়ে অবশ্যই তদন্ত করব এবং আমরা সত্যি উদ্ঘাটন করব। এর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে টাকা ফেরত পাওয়ার প্রত্যাশা ভুক্তভোগীদের। গাজীপুরবাসী দীর্ঘশ্বাসে আরেক নাম জয়দেবপুর রেল ক্রসিং। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেল ক্রসিংয়ে ট্রেন এলেই থেমে যায় পুরো শহর। ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যানবাহন, ক্লান্ত হয় মানুষ, বাড়ি দুর্ভোগ। জয়দেবপুর চৌরাস্তা থেকে শিববাড়ি মোড় হয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুর্নীতি দমন কমিশন, উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে যেতে হলে পার হতে হয় এই লেভেল ক্রসিং। কিন্তু ট্রেনের সিগন্যাল পড়লেই থেমে যায় সবকিছু। অনেক সময় দুই প্রান্ত থেকে একাধিক ট্রেন চলে আসে, তখন 30 থেকে 40 মিনিট পর্যন্ত বন্ধ থাকে রেল ক্রসিং। এতে দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। এখানে জংশন আছে যার জন্য সিগন্যালে পড়তে হয়, আমরা ঠিক সময় স্কুলে যেতে পারি না। নগরীর গলার কাটা এই আমাদের এই রেলগেট, আমাদের যাতায়াতের সমস্যা, এখানে পার হতে সমস্যা, যার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। যদি ফ্লাইওভার হতো যানজট কম থাকতো আর মানুষের নিরাপত্তাটা বেশি হতো। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েন পরিবহন চালকেরা। গাড়ি জমা 700-800 টাকা জমা দিতে হয়, 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টায় রেল ক্রসিং করে থাকে। এই মানুষের ঘন্টার পর ঘন্টা 4-5 ঘন্টা দাঁড়া থাকতে হয়। মানুষের যে কি দুর্ভোগ, পুরা গাজীপুর জেলা লোকের এই দুর্ভোগ পোহাইতে হয়। নগরবাসীর দীর্ঘদিনের কষ্ট নিরসনে দ্রুতই কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে রথখোলা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের আশ্বাস দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী। আমরা অলরেডি বিভিন্ন সংস্থা থেকে আমরা এই এনওসিটা পেয়ে গেছি। আমরা সড়ক ও জনপথ এবং আমাদের যে রেল কর্তৃপক্ষ আছে, এই দুইটা এনওসি পেলেই আমরা টেন্ডারে যেতে পারবো। মালবাহী ট্রেন ছাড়াও প্রতিদিন 33টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে এই রেল রুটে। এতে প্রতিদিন প্রায় 7 ঘন্টা পর্যন্ত যানজটে আটকে থাকতে হয় যানবাহনকে। জমি সংক্রান্ত জটিলতায় প্রায় 1 যুগ ধরে আটকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়হিত প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ। শিক্ষকদেরও পর্যন্ত মিলছে না সরকারি ভাতা, এমনকি আটকে রয়েছে শিক্ষা উপকরণ। কোনো রকমে ধনাঢ্য ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতায় সে বিদ্যালয়ে চলছে পাঠদান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়হিত প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1977 সালে। 13 বছর পর 1990 সালে রেজিস্ট্রার হিসেবে অন্তর্ভুক্ত হলে শিক্ষকদের বেতন ভাতা এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ সরকারিভাবে সকল সহায়তা প্রদান করা হয়।
তবে জমি জটিলতার কারণে 2013 সালে জাতীয়করণের সময় বিদ্যালয়টি তালিকা থেকে বাদ পড়ে। এরপর থেকেই বেতন ভাতা এবং শিক্ষা উপকরণ সরবরাহ বন্ধ হয়ে যায়। এমপি মহোদয় যদি একটু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করেন, আমি আশা করব খুব দ্রুত এই স্কুলটি জাতীয়করণের আওতায় চলে আসবে। বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার স্কুলটি দয়া করে জাতীয়করণ করে দেয়। সরকারের থেকে কোনো সময় প্রযুক্তি পাই না। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের স্কুলের সরকারি করে দিই। সরকারি সুযোগ সুবিধার অভাবে অবকাঠামো উন্নয়নেও স্থবিরতা নেমেছে। বেসরকারিভাবে অনেকদিন চালু হয়েছিল, কিন্তু কিছুদিন আগে আবার এটা বন্ধ হয়ে গেছে। এটা বেতন পাইতেছে না। এটা পাঠদানে বেড়ে পড়ছে। এখন বর্তমানে আমরা প্যারা শিক্ষক প্রায় 5 জনের মাধ্যমে স্কুলটা পরিচালনা করা হচ্ছে। বিদ্যালয়টি কেন জাতীয়করণ হয়নি সে বিষয়ে অবগত নন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হয়েছে। ওনাদের বক্তব্য মতো ওনারা আবেদন করেছিলেন, কিন্তু এই বিষয়টা আমি অবগত না, বা কেন হয় নাই এটা আমার জানা নাই। তৃণমূলের শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে জটিলতা নিরসন করে বড়হিত প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। ভোলায় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ভুয়া জন্ম সনদ, পাসপোর্টের কাগজপত্র এবং জাতীয় তথ্য ভাণ্ডারে অন্তর্ভুক্তির সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভোলার বোরহানুদ্দিন উপজেলার এক ইউপি চেয়ারম্যান, সচিব, তথ্য উদ্যোক্তা ও একটি দালাল চক্রের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবাই ইউনিয়ন পরিষদে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক বানানোর কাজ করছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান জোবায়েদ, সচিব MA বারেক, তথ্য উদ্যোক্তা আব্দুল মতিন এবং চেয়ারম্যানের মেয়ে সোহেলিকে ঘিরে গড়ে উঠেছে সিন্ডিকেট। অনুসন্ধানে উঠে এসেছে কুতুবাই ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হারিসের নাম, তার 2 ছেলে সোহাগ ও শান্ত। কিন্তু 2025 সালের 28 অক্টোবর তিনি শাহাদাত হোসেন লিটন নামে আরেকজন নিজের ছেলে পরিচয়ে জন্ম সনদ গ্রহণ করেন। আগের যে জন্ম নিবন্ধন, ওই জন্ম নিবন্ধনে পাসপোর্ট হইব না। তখন আমি বলছি, আমার ওইখানে আবার লোক আছে, আমি বলছি যে তাহলে তুমি এক কাজ করো, নাম শেষ করিয়া যদি পারো আমারটা জন্ম নিবন্ধন করিয়া দাও। মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শাহাদাত হোসেন লিটন নামে তার কোনো ছেলে নেই। শাহাদাত হোসেন লিটন নামে কোনো ছেলে আমার এখানে করে না, আর নাই। ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা ও প্রশাসক বলেন, চেয়ারম্যান ও তার মেয়ের সুপারিশে নিয়ম বহির্ভূতভাবে কিছু জন্ম সনদ দিতে হয়েছে। পরে চেয়ারম্যানের মেয়ে সুপারিশ করার কারণে এই কাগজ দিতে বাধ্য হইলাম। চেয়ারম্যানের প্রত্যেক বৈধ, ডাক্তারের যেহেতু সার্টিফিকেট আছে সেই সুবাদে বৈধ। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের সাথে কথা হয় টেলিফোনে। শাহাদাত হোসেন লিটন সেটা আরেকটা করছে সোহাগ, 2 নামে জন্ম নিবন্ধন করছে। হ্যাঁ 2টা করছে, 2টাই আমাদের কাছে কাগজ আছে। ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সার্ভারে দেখা যায়, ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষার কাগজ ব্যবহারের মাধ্যমে বয়স নির্ধারণ করে জন্ম সনদ দেওয়া হয়েছে। তারা হয়তো আগে কোনো একটা ডকুমেন্ট আমার কাছে নিয়ে আসছিল, তার উপর ভিত্তি করে আমার এখানে বয়সটা লেখা হয়েছিল। অনিয়ম হলে চাকরি বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের ইউনিয়ন পরিষদের কারো সংশ্লিষ্টতা তাইলে তার বিরুদ্ধে আমরা বিধিগত ব্যবস্থা নেব। অর্থাৎ চাকরির বিরুদ্ধে যে শাস্তি আছে সেই তদন্ত করে বিধিগত ব্যবস্থা নেব। এই চক্রের মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ভোলাবাসীর। ভুইন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বৃত্ততে আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো, আর সেই পর্যন্ত ভুইন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সচেতন থাকুন, সুস্থ থাকুন।